আসসালামু আলাইকুম। আমিত্ব ভালোবাসি তোকে পর্ব ১৭, লেখনীতে সালমা চৌধুরী, ভয়েসে আমি মাম্পি চৌধুরী। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ এক গাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগর ডাগর চোখের চাউনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর বারংবার আমাকে তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। মেঘ হাঁ করে তাকিয়েছে আবিরের দিকে। মুখ ফসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলে উঠল, স্বপ্নেও ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারেই পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসল। মনে পড়ে গেল ভোর রাতে স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাত মস্তক। একটা কালো শার্ট, হাত তার কোণে পর্যন্ত ওঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অভিভূতির ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে, কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হে যুবক দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন, নাম ধাম জানি সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গোটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকারি দিয়ে উঠল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়েচড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কোনই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারো নজর না লেগে যায়। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভুরু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেই রাগ হচ্ছে। আবির ভাই কিভাবে রিয়্যাক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,
সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুল কামড়ে দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে, অভিমানী স্বরে বলে ওঠে, মিম ছাড়া আর কারো আঙুলে কামড় দেয় না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, দুই ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতেই শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এতদিনে তোকে সিইও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমেদ খান ও ছোট করে বললেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমেদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নীরের কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমেদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির 2 আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না, প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান আকস্মাত বললেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যাবে, রাতে ঘুম হারাম হয়ে যাবে। সহসা গলা খাঁকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাবো ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করাতে পারবো। তারপরও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো। তবে আগামী 2-3 মাসে আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছেন, রাজশাহীরটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে তখনই ইকবাল খান ডেকে উঠলে, আবির, বাহিরে বৃষ্টি, বাইক নিয়ে বের হইস না, আমি খাবার শেষ করেই তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ, মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো কয়েকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাত্রেবেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত, তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত, আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছরাও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়েছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর।
নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপি গাছ, পর্তুলিকার গাছ, তবে বিকেল বেলাতেই ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ, আর অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না। তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলেও সারাদিন বৃষ্টি থামায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরো কণ্ঠে শুধালেন, সরিটা আমায় না বলে গাছকে বলিস। মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রোদ্বয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নাই। আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওইখানেই দাঁড়িয়ে পড়েছে। কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। অধঃস্বরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন, হ্যাঁ, তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না জানো। মেঘ বশীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখের মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে। সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জলজল করছে। আবিরের দুর্ভদ্র দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টাদশী পল্লল ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো, গত রাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল। মেঘ সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বন্যা, আসসালামু আলাইকুম। মেঘ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? বন্যা, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে উঠল, আবির ভাই। কি?
আবির ভাইয়া, আটকে উঠে বন্যা। মেঘ পুনরায় বলে ওঠে, হ্যাঁ, কবে আনছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাই না অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলছেন এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি তো ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছেই পূরণ করেছেন। মেঘ খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবনি। আর হ্যাঁ, সকালবেলা আসিস, ঠিক আছে? বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে আর টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পর জান্নাত আপু আসবেন। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে তাকায়। চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গম্ভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেই, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে, কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়ে কে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়াচ্ছেন আপু। মোটামুটি 8টার কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষে বের হতে যাবে, মেঘও তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতে আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চিনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল? এই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 17। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।